একজন গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেকজন নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। স্বৈরাচার ভোট ডাকাতে মাফিয়া সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, এভাবে গণগ্রেফতারের পরিণতি ভালো হবে না। এরই মধ্যে স্লোগান উঠেছে, এবার আর ছাড় নাই, ভোটের অধিকার ফেরত চাই। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য, আর আজকের এই আন্দোলন দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন। অচিরেই গণতন্ত্রকামী মানুষের বিজয় নিশ্চিত হবেই হবে। তারা যদি আপনার কোনো রকমের বাড়াবাড়ি করে, অত্যাচার নির্যাতন করে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকে বহন করতে হবে। তার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের রাজনীতি নিয়ে যে উত্তাপ সৃষ্টি হয়েছে সেই উত্তাপটি কখন শেষ হবে? দর্শক বন্ধুরা, এবার আগামী কালকের অর্থাৎ 28 তারিখের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দেশ জুড়ে যেন এক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। তাহলে কি হতে চলেছে আগামী কালকের সেই মহাসমাবেশে? দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সেই সমাবেশকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত চমৎকার কিছু ভাষণ দিয়েছেন এবং তিনি তার নেতাকর্মীদের জন্য অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে তারেক রহমানের সেই কথাগুলো তুলে ধরেছি। অন্যদিকে এবার আগামীকালকের সেই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নেই। তাহলে আগামীকালকে কি করতে যাচ্ছে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ শুনতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশ ইতিহাসের এক কঠিন সময়ের মুখোমুখি। দেশে এখন পাহাড় সম বৈষম্য। একদিকে লুটেরাদের রাজত্ব, অপরদিকে লাঞ্ছিত বঞ্চিত মানুষের নিঃশব্দ কান্না। নিশিরাতে সরকারের এক অবৈধ মন্ত্রী বলেছে দেশে নাকি এখন 4 কোটি লোকের জীবনযাপনের মান ইউরোপের মতন। প্রশ্ন, তাহলে বাকি 14 কোটি মানুষের জীবনযাপন মান কোন দেশের মতন? দেশের অধিকাংশ মানুষকে এখন কেন বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র না কিনে প্রায় ফিরে আসতে হয়? অসংখ্য মানুষকে কেন অর্ধাহারে অনাহারে থাকতে হয় প্রায় প্রতিদিন? কে দেবে এসব প্রশ্নের জবাব? প্রিয় দেশবাসী, বাস্তবতা হলো দেশে এখন নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে বলা যায়। একমাত্র কমেছে আওয়ামী নেতাকর্মীদের কথার দাম, কমেছে মানুষের মূল্য, মানবিক মর্যাদা। এর কারণ দেশ এখন মাফিয়া চক্রের কবলে। প্রিয় দেশবাসী, মাফিয়া চক্র অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কক্ষিগত করে রাখতে গিয়ে দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট বা ধ্বংস করে দিয়েছে। প্রধান বিচারপতি যখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে থেকে ফুলের তোড়া নেয় আর পুলিশের কাছ থেকে সহাস্যে তরবারি উপহার নেয়, তখন আর বুঝতে বাকি থাকে না রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শুধু নষ্টই হয়ে যায়নি, এখন পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কক্ষিগত করে রাখতে গিয়ে মাফিয়া চক্র দেশে সুপরিকল্পিতভাবে সেনা হত্যাযজ্ঞ ঘটিয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অনিবার্য সাক্ষী বিডিআরের নাম ঠিকানা খোল নলচে পাল্টে দিয়েছে। দেশে বিদেশে র্যাব এবং পুলিশ বাহিনীকে মানবাধিকার লঙ্ঘনকারী খুনি বাহিনী হিসাবে পরিচিত করানো হয়েছে। আর সর্বশেষে এবার দেশের আনসার বাহিনীকেও মাফিয়া চক্রের টার্গেটে পরিণত করা হয়েছে। আওয়ামী চক্র তাদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থে গণতন্ত্রকামী জনগণের পেছনে লেলিয়ে দিয়ে আনসার বাহিনীকেও ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে। প্রিয় দেশবাসী, মাফিয়া সরকারের পতন ঘটিয়ে জবাবদিহিতামূলক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে না পারলে জনগণের বাংলাদেশে জনগণের সরকার, জনগণের শাসন কায়েম করতে না পারলে স্বৈরাচারের অন্ধকার থেকে দেশকে গণতন্ত্রের আলোয় ফেরানো সম্ভব নয়। এ প্রসঙ্গে আমি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রিয় জনগণের উদ্দেশ্যে বলতে চাই, মাফিয়া চক্রের কবল থেকে বাংলাদেশকে
মুক্ত করা না গেলে জনগণকে হয়তো অদূর ভবিষ্যতে নির্যাতিত ফিলিস্তিনিদের মতোই নিজ দেশে পরাধীনতার শৃঙ্খল পড়ে থাকতে হবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশে জনগণের শাসন কায়েম করতে হলে প্রথমেই প্রতিটি নাগরিকের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নিশ্চিন্তে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার, সুযোগ ও পরিবেশ নিশ্চিত করতে হবে। কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বভৌমত্ব যেমন নিরাপদ নয়, একইভাবে গণতান্ত্রিক অধিকার চর্চা, মানবাধিকার রক্ষা কিংবা টেকসই উন্নয়নও সম্ভব নয়। প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকারই হচ্ছে নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের অন্যতম প্রধান অস্ত্র। কিন্তু স্বৈরাচার হাসিনা নাগরিকদের ভোটের অধিকার প্রয়োগের গণতান্ত্রিক অধিকারই কেড়ে নিয়েছে। গত কয়েকটি নির্বাচনে, বিশেষ করে জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। 2014 সালের জাতীয় নির্বাচনে নির্ধারিত ভোটের দিনের আগেই নির্লজ্জভাবে 154 জনকে বিনা ভোটে এমপি ঘোষণা করা হয়েছিল। এরপর জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল 2018 সালের 30শে ডিসেম্বর। ওই নির্বাচনের আগের দিন অর্থাৎ 29শে ডিসেম্বর রাতে অন্ধকারে জনগণের ভোট ডাকাতি করা হয়ে গিয়েছিল। আত্মমর্যাদাহীন, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট ডাকাত হাসিনার ভোট ডাকাতিতে সহযোগিতা করেছে জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর একটি আওয়ামী সিন্ডিকেট। প্রিয় দেশবাসী, আবারও জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। নিশিরাতের ভোট ডাকাত সরকার আবারও জনগণের ভোট ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর আগে 2014 সাল কিংবা 2018 একটি নির্বাচনেও জনগণ ভোট দেবার সুযোগ পায়নি। নতুন ভোটাররাও ভোট দেবার সুযোগ পায়নি। দেশে বর্তমানে প্রায় 12 কোটি ভোটারের মধ্যে গত 15 বছরে ভোটার তালিকায় এ পর্যন্ত যুক্ত হয়েছে নতুন প্রজন্মের প্রায় 3 কোটি ভোটার। ভোট ডাকাত হাসিনা আগের মতন এবারও যেন আমাদের ভোট ডাকাতি করে নিয়ে যেতে না পারে, এজন্য আওয়ামী ভোট ডাকাতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। লুণ্ঠিত ভোটের অধিকার ছিনিয়ে আনতে হলে বিশেষ করে নতুন প্রজন্মের প্রায় 3 কোটি ভোটারকে জেগে উঠতে হবে। তরুণদেরকে রাজপথে ভোটের অধিকার আদায়ের মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিতে হবে। ছাত্র, যুবক, তরুণদের সামনে নিশিরাতের ভোট ডাকাত সরকারকে পরাস্ত করে 52, 71, 75-এর 7ই নভেম্বর কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতন আরেকটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করার এখনই সময়ে। তারুণ্যের সাহসী প্রতিরোধের সামনে কখনোই কোনো দেশে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রবীণদের বুদ্ধিদীপ্ত নির্দেশনা আর রাজপথে নবীনের দীপ্ত পদচারণার সামনে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। স্বৈরাচার হাসিনাও টিকে থাকতে পারবে না। প্রিয় দেশবাসী, জনগণের অধিকার আদায়ের মিছিল ঠেকাতে পুলিশের ইউনিফর্ম পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ঢুকিয়ে দেওয়া একটি আওয়ামী দুষ্টিচক্র বারবার জনগণের দিকে বন্দুক নিয়ে তেড়ে আসছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থাকা এই আওয়ামী দুষ্টিচক্রের সংখ্যা খুব বেশি। বিদ্যালয়ের সামনে দিয়ে রিকশায় চড়ে যেতে যেতে মহাসমাবেশকে স্বাগত জানিয়ে স্লোগান। এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরাও। মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, শান্তিপূর্ণ মহাসমাবেশ ঘিরে উস্কানি দিচ্ছে সরকার। যদি সরকার এবং রুলিং পার্টি
তারা যদি আপনার কোনো রকমের বাড়াবাড়ি করে, অত্যাচার নির্যাতন করে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকে বহন করতে হবে। তার যে পরিণতি যেটা হবে তার দায় দায়িত্ব তাদের। বিএনপি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করবে। লাঠির কথা বলেছে, লাঠি মিছিলের কথা বলেছে, এগুলো হচ্ছে সমস্ত প্রভোকেশনস, উস্কানিমূলক। মির্জা ফখরুল জানান, মহাসমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে 418টি মামলায় 18,000-এর অধিক আসামি ও 4,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। একদিকে তাদের সরকার প্রধান একরকম কথা বলছে, অন্যদিকে তারা নিচে সম্পূর্ণভাবে পুরো জনগণকে তারা জিম্মি করে ফেলতে চাইছে। আওয়ামী লীগ মানেই হচ্ছে একটা সন্ত্রাসী দল, আওয়ামী লীগ মানেই হচ্ছে একটা দুর্নীতিপরায়ণ দল। ইতিমধ্যে অন্তত 22 জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে। প্রতিদিন সরকারের দমন নির্যাতন বেরিয়ে করেছে। নিরপেক্ষ নির্বাচন নিয়ে ব্রাসেলসে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবও দেন বিএনপি মহাসচিব। এই যে ভয়াবহ একটা দমন নীতি, ভয়াবহভাবে আপনার নিয়ন্ত্রণ করে নিয়ে আসা, সেই নিয়ন্ত্রণের অধীনে নির্বাচন করতে বলা, এটা হাস্যকর ছাড়া কিছুই নয়, প্রহসন ছাড়া কিছু নয়, তামাশা ছাড়া কিছুই নয়। সরকারের পতন ত্বরান্বিত করতে সবাই। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো কথাগুলো শুনে এবং এই সকল ভিডিওগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের রাজনীতিকে ঘিরে যেন এখন সারা দেশে উত্তাপ সৃষ্টি হয়েছে এবং সেই সাথে বিভিন্ন নেতাকর্মীরা এক একজন এক এক রকম বক্তব্য দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, সবচাইতে বাংলাদেশের রাজনীতির মধ্যে সবচাইতে ভয়ঙ্কর হয়তো এই 2 থেকে 3 মাস যাবে, যা হয়তো পৃথিবীতে, যা হয়তো বাংলাদেশ আর আগে কখনো দেখেনি। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তার বিএনপির সকল নেতাকর্মীদের জন্য এবং সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই কথাগুলোও বিএনপির সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, তাহলে আগামীকালকে অর্থাৎ 28 তারিখের সমাবেশে কি হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।